শ্রমজীবী মানুষের শ্রমে আর ঘামে দেশের অর্থনীতির চাকা ঘুরলেও বছরের পর বছর তারা উপেক্ষিত। ফলে মে দিবসের চেতনার ১৪০ বছর পরও তাদের ভাগ্যের চাকার তেমন পরিবর্তন হয়নি। এখনও ন্যূনতম মজুরির দাবিতে রাস্তায় নামতে হয় শ্রমিকদের। মালিকের স্বেচ্ছাচারিতায় যখন তখন চাকরি হারাতে হয়। সবচেয়ে বেশি বৈষম্যের শিকার শ্রমজীবী মানুষ। মালিক শ্রমিক ঐক্যের বার্তা নিয়ে আজকের সম্পাদকীয় শ্রম শোষণের উত্তরণের পথ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, প্রধান শ্রম সংস্কার কমিশন, এবং সুমাইয়া ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাখাইনে করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। বিদেশি নয়, দেশের মানুষের স্বার্থ রক্ষার আহ্বান। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াতের। বিশেষ দলের সঙ্গে মিলে যাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য, অভিযোগ এনসিপি নেতাদের। নতুন বাংলাদেশ গড়তে আগে বদলাতে হবে শ্রমিকের ভাগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সব পক্ষের ঐক্যের সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। পুলিশকে দণ্ডবান্ধব করতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ বিশিষ্টজনদের। মামলা বাণিজ্য বন্ধের তাগিদ, শক্তি নয় নৈতিকতাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি আইজিপির। এবং পরিবারের 7 সদস্যকে জিম্মি করে বাড়িঘর দোকানে ভাঙচুর, লুটপাট। ঝালকাঠিতে দেশীয় অস্ত্র নিয়ে মুখোশধারীদের হামলা, জমি নিয়ে বিরোধের জের, দাবি পুলিশের। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি শ্রম শোষণ উত্তরণের পথ। সুলতান উদ্দিন আহমেদ ভাই, আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করব। আপনি শ্রম সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছেন। আপনারা 25টি ক্ষেত্রে 450 পৃষ্ঠার একটি রিপোর্ট সুপারিশ সহ জমা দিয়েছেন। আজকে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এখন শ্রমিকদের অবস্থার পরিবর্তন হবে কিভাবে, আর শ্রম শোষণ থেকে উত্তরণের পথটা কি? অনেক ধন্যবাদ সময় টিভিকে আমাদেরকে এই মে দিবসের এই মহান দিবসে দর্শকদের সামনে কিছু বলার জন্য, আমন্ত্রণ জানাবার জন্য। এবং সময় টিভির মাধ্যমে আমি সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। স্মরণ করছি যে মে দিবস 139 বছর আগে এই মে দিবসের আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা এই চেতনাকে সামনে নিয়ে যাওয়ার জন্য, বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে তাদেরকে। যেটি আজকে শিরোনাম সেটি কিন্তু মে দিবসের কথা, যে শ্রম শোষণের অবসান কিভাবে হবে, শ্রমিকের মৌলিক অধিকার মর্যাদা কিভাবে রক্ষা পাবে। এটার জন্যই মে দিবস শুরু হয়েছে এবং এজন্যই দেশে দেশে যুগে যুগে শ্রমজীবী মানুষ আপনার সংগ্রাম করতেছে। এখন এটা হওয়ার জন্য অনেকগুলো শর্ত বিদ্যমান। একটা প্রধান হচ্ছে ব্যবস্থা এবং কাঠামোটা, যে কিভাবে সাজানো হচ্ছে তার উপরে নির্ভর করে। এখন যদি খুব গোড়ায় যান তাহলে বলবো যে এই যে পুঁজি কেন্দ্রিক যে আপনার অর্থনৈতিক ব্যবস্থা, এক্ষেত্রে শ্রম শোষণের অবসান করা সম্ভব না, মানে ওই অর্থে যদি বলি। কিন্তু এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় এবং একে একটি ভারসাম্যমূলক অবস্থা আনা যায়, যাতে করে সবাই যার যার ন্যায্য হিস্সাটা পাবে। সেটির জন্য দরকার যেগুলো, সেগুলোই আসলে কমিশন বিবেচনায় রেখে সুপারিশগুলো করেছে। যেমন প্রথমত হচ্ছে যে সমস্ত শ্রমিককেই স্বীকৃতি দেওয়া যে সে শ্রম দিয়ে তার জীবিকা অর্জন করে। তো এটা যদি হয় তাহলে তারপরেই তার জীবিকা অর্জন যেহেতু করে শ্রম দিয়ে, সেহেতু জীবিকার ব্যাপারটা নিশ্চিত করা, যে তার জীবিকার একটা মানদণ্ড ঠিক করা। হ্যাঁ, এই জীবিকার মানদণ্ড ঠিক করতে গিয়েই কিন্তু শোষণের ব্যাপারটা চলে আসে। আপনি যদি এমনভাবে একটা মানদণ্ড ঠিক করতে পারেন এবং কাঠামোটা যদি এমনভাবে হয় যে সেই মানদণ্ড অনুযায়ী সমস্ত ব্যবস্থাটা চলতেছে, তাহলে দেখা যাবে শোষণের মাত্রাটা কমে আসবে। কারণ শ্রমিক যদি একটা ন্যায্য মজুরি পায়, তাহলে ওই শ্রমিকের যে বাড়তি শ্রমের কারণে, শোষণেরটা আসলে একটা অর্থনীতির টার্ম, একটা যে আপনি যে বাড়তি শ্রম দেয় সেই বাড়তি শ্রমটাই হচ্ছে শোষণের একটা উপাদান। এখন
এটি করতে পারলে একটা সহনীয় পর্যায়ে চলে আসে। এই জন্য শ্রম সংস্কার কমিশন দেখবেন যে 1 থেকে যে সুপারিশগুলো দিয়েছে, প্রথম সুপারিশটাই হচ্ছে যে প্রত্যেককে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে একটি আইনের সুরক্ষার মধ্যে আনতে হবে। তারপর একটি জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড ঠিক করতে হবে যাতে, এবং সেটা করতে হবে একটি পরিবারের মর্যাদাকর জীবনযাপন উপযোগী। ওই মানে কোনো মতে একটা মজুরি দিয়ে দিলাম আপনি খেয়ে বাঁচেন কোনোভাবে, এটা না। তারপরে তার একটা সামাজিক নিরাপত্তা বলয় থাকতে হবে যে কোনো কারণে সে যদি কর্মহীন হয়ে যায় তার জন্য কোনো সামাজিক নিরাপত্তার সুযোগটা পায়। অর্থাৎ এটা ভারসাম্য তৈরি করা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা। হ্যাঁ, এটা যদি করা যায় এবং শ্রমিককে যদি তার আপনার সংগঠিত হওয়ার ক্ষমতা দেওয়া যায়, সে যদি দর কষাকষি করতে পারে তার ন্যায্য হিস্সা নিয়ে, তাহলে এই ব্যবস্থার মধ্যেও একটা সহনীয় পর্যায়ে যাওয়া যায়। এই জন্যই এই জিনিসগুলো তৈরি হয়েছে। এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেই, যাতে একটা সহনীয় অবস্থা বিরাজ থাকে, কিছু অ্যাটলিস্ট ন্যূনতম ন্যায্য হিস্সারা যেন পেতে পারে। তাহলে শোষণের মাত্রাটা কমে আসবে। হয়তো একটা সময় শোষণের অবসান হতে পারে, কিন্তু সেটা অনেক দীর্ঘ সময়ের পথ। হ্যাঁ, তো এই কয়টা জিনিস নিশ্চিত করতে পারলে আপনার এটা মাত্রাটা কমে আসবে এবং তার ন্যায্য হিস্সাটা সে পাবে। অ্যাটলিস্ট মর্যাদা নিয়ে জীবনযাপন করার উপযোগী একটা পরিবেশ তৈরি হবে। জি, সুমাইয়া আপা, যেটি সুলতান ভাই বললেন যে দর কষাকষির একটা সুযোগ তৈরি করা, কিন্তু বর্তমান যে মানে সময়ে, এই সময়ে দর কষাকষি করতে গেলে প্রভাবশালী যে ব্যবসায়ী গোষ্ঠী বলেন বা প্রাতিষ্ঠানিক যে গোষ্ঠী যারা পুঁজিপতি যারা, তাদের সঙ্গে তো শ্রমিকরা পেরে ওঠে না। এই ক্ষেত্রে কি করা যায়? এটা কিন্তু থ্যাংক ইউ যে আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং মে দিবসের শুভেচ্ছা দেশে এবং বিদেশে যত শ্রমিক আছেন সবাইকে। সুলতান ভাই অলরেডি বলে দিয়েছে যে আপনি যদি তাদেরকে সংগঠিত করতে পারেন, মানে তাদেরকে ইউনিয়ন তৈরি করতে দেওয়া, গ্রুপ তৈরি করতে দেওয়া এবং তাদেরকে কথা বলার জায়গা স্পেসগুলো তৈরি করতে দেওয়া, তাহলে কিন্তু দর কষাকষি করতে পারবে। শুধুমাত্র চাকরি, পুঁজিবাদী অর্থনীতি তো হচ্ছে সবসময় এক্সপ্লয়েটেটিভ থাকে না, শ্রমিকের কাছে সবসময় শোষণ এবং বঞ্চনার জায়গাটা তৈরি করে। তো যদি সেটার প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা অনেক সময় পারে ইউনিয়ন ফর্ম করতে, সংগঠিত হতে। অপ্রাতিষ্ঠানিক যারা, তারা একেবারেই পারে না সংগঠিত হওয়ার, ইউনিয়ন করার তাদের কোনো রাইটসই নাই। তো সেই জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে পারি, এই বর্তমান যে বৈপ্লবিক সরকার, এই সরকার যদি কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতকেও যদি তাদের শ্রমিকের মর্যাদার মধ্যে নিয়ে আসতে পারে এবং সবাইকে সংগঠিত হওয়ার, যদি নিজেরা একত্র ঐক্যবদ্ধ হয়, তখনই সম্ভব হচ্ছে দর কষাকষিতে যাওয়া। এখন দর কষাকষির যে অপর দিকে যার সঙ্গে করবে, যে নিয়োগকর্তা, আমরা এখন আর মালিক বদলে চাই না, এবং এটা সুলতান ভাই তার ইয়েতে রিপোর্ট থেকে শুরু করে আমরা যখন বসছি যে নিয়োগকর্তা সে, হ্যাঁ, তো নিয়োগকর্তার পক্ষ যদি খুব মানে তারা প্রভাবশালী হয় সবসময়, এবং তারা আইন প্রণেতার জায়গায় পার্লামেন্ট মেম্বার থাকে অনেক বেশি, ব্যবসায়ী মহলরা, তারা কখনোই শোষণ করতে মানে কখনোই পারবে না, মানে তারা ওই লেভেলের জায়গাতে যেতে পারবে না যদি কিনা দেখে যে আমার এখানে ইউনিয়ন আছে, এখানে আমার অর্গানাইজেশনগুলো আছে, এখানে সরকার তাকে সাপোর্ট করে। তাহলে কিন্তু এই শ্রমিককে যে শোষণ করে, বেতন না দেয়, ফ্যাক্টরি বন্ধ করে দেয়, রানা প্লাজার ঘটনা ঘটলো, তাজরিনের ঘটনা ঘটে, আমাদের বিদেশে শ্রমিকরা যারা আছে তাদেরকে নিয়ে যেয়ে কোনো কাজ দেয় না, রেমিটেন্স চুরি হচ্ছে, বন্দি করে রাখছে, মেয়েরা যোগাযোগ করতে পারে না। এমনকি বাংলাদেশে এখনও গৃহশ্রমিককে শ্রমিক হিসাবে যে আইনের মর্যাদা দেওয়া, সেই জায়গাটাও নাই। এবং আইনের মধ্যে স্পেসিফিকলি বলা আছে গৃহশ্রমিককে যুক্ত করা যাবে না। যেখানে আপনি শ্রমিক হিসেবেই যুক্ত করতে পারছেন না, তাহলে গৃহশ্রমিক তার এমপ্লয়ারের সঙ্গে কিভাবে দর কষাকষি করবে? এবং আমরা ইদানিংকালের কিছু ঘটনা তো দেখছি, আমাদের মিডিয়াতে আসছে, আর তার আগেও হচ্ছে গিয়ে আমাদের ওই ডেইলি স্টারের যে ঘটনাটা ঘটলো, যে মেয়েটা প্রীতি, তো সেইখানে আমরা কি দেখলাম যে ওই নারী শ্রমিককে মেরে ওই একই বাড়িতে দুটো ঘটনা ঘটেছে, এবং তারপরে কিন্তু তার আর কোনো আপডেট হয় নাই, আপোষ করতে বাধ্য হয় না। তো সেই জন্য প্রভাবশালী মহল সে যেই হোক না কেন, ন্যায় বিচার প্রাপ্তি যদি করতে হয় তাহলে তাদেরকে সংঘবদ্ধ হতে দিতে হবে, শ্রমিকের মর্যাদা স্বীকৃতি থাকতে হবে। আর যেটা গোটা জিনিসটা যেটা, যে রাষ্ট্র, যেটা কিনা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে শ্রমিকের আগে হচ্ছে দিবস উদযাপন করেছি, আর এখন হচ্ছে গিয়ে আমরা বলছি যে শোষণ বন্ধ করে
সমতার জায়গাটা, প্রতিষ্ঠার জায়গাটা করতে হবে। আর এটা তো এককভাবে রাষ্ট্র করতে পারবে না, তখন সবাইকে মিলে এবং স্বীকৃতি দিয়ে এবং ফলো আপ, মনিটরিংটা যদি খুব স্ট্রেংথেনিং হয়, তাহলে সেই শোষণ এবং বঞ্চনার জায়গাটা বন্ধ করা সম্ভব। এটা রাতারাতি হবে না, কিন্তু ক্রমান্বয়ে এটা বন্ধ হতে সম্ভব। জি, সুলতান ভাই, একটি কথা যেটি আপা বলছিলেন যে অপ্রাতিষ্ঠানিক খাতটাকেও একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আমরা যতটুকু জানি যে অপ্রাতিষ্ঠানিক খাতে 7 কোটির মতো মানুষ বা শ্রমিক কাজ করে। আমি যদি কৃষির কথা বলি, যে সংগঠন করার অধিকার দিতে হবে, কিন্তু কৃষি সেক্টরে যারা কাজ করে তারা তো আর সংগঠিত, বাংলাদেশের সংগঠন কি এরকম আছে বা তারা কি সংগঠিত হতে পারে? সংগঠন আছে এবং খুব ঐতিহ্যবাহী সংগঠনই ছিল। কৃষকদের আন্দোলনই তো বাংলাদেশের উপমহাদেশের স্বাধীনতার একটা বড় অংশ ছিল। কিন্তু যতদিন যাচ্ছে ততদিন আমাদের এই সুযোগগুলো কমিয়ে আনতেছি, আমরা স্পেসটা কমিয়ে দিচ্ছি। এই জন্য আমরা বলেছি যে কৃষকরা ইউনিয়ন পরিষদ ভিত্তিক সংগঠন করতে পারবে, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা তাদের জাতীয়ভাবেও করতে পারবে, অঞ্চল ভিত্তিকও করতে পারবে। অর্থাৎ এটি একটা মূল বিষয় যে আপনি যত অধিকারই নিশ্চিত করেন না কেন, অবশ্যই আইন ভঙ্গ হলে পরিদর্শন বিভাগ ব্যর্থ হলে বিচার আদালত সবই থাকতেছে, কিন্তু আপনাকে সংগঠিত হওয়ার অধিকার দিতে হবে। এবং এই সংগঠিত হওয়ার অধিকার কোনো অবাস্তব, কোনো বায়বীয় কোনো বিষয় না। আমাদের দেশের, আমাদের সংবিধান সেই অধিকার সবাইকেই দিয়েছে, সবাই করতে পারে। কিন্তু যদি একটি আইনি কাঠামোর মধ্যে দর কষাকষি করতে হয়, যাতে আপনার নিয়োগকারী বাধ্য হবে বসতে, এবং সেটা হবে গঠনমূলক। এখানে কিন্তু আমি যখন বাধ্য বলতেছি তখন জোর কথা বলতেছি না, অর্থাৎ দুইজনের মধ্যে আস্থা এবং মর্যাদার একটা জায়গা আসবে যে আমার একটা আইনি কাঠামো আছে যেখানে আমি আর তুমি দর কষাকষি করবে, একটা জায়গায় পৌঁছাবো। সেক্ষেত্রে কিন্তু এটি মানে সম্ভব সব জায়গায়। আমরা প্রথমেই আমাদের একটা মানসিকতা হচ্ছে, আমরা প্রথমেই ধরে নিই কৃষি শ্রমিকদেরকে আমি চিনব কিভাবে, এরা তো মাঠে কাজ করে, গ্রামে ছড়িয়ে থাকে। কিন্তু আসলে তো আমাদের ইউনিয়ন পরিষদ একটি ইউনিট, একটি স্থানীয় সরকারের ইউনিট। এই ইউনিটকে ঘিরে অনেক কর্মকাণ্ড আছে। তাহলে সেখানে ঘিরে যদি অনেক কর্মকাণ্ড থাকে, এমনকি গ্রাম আদালতও তো আছে আজকাল, তাহলে আমার কেন কৃষকরা, ওখানকার কৃষি শ্রমিকরা একটা সংগঠন করে তারা যদি ইউনিয়ন পরিষদের সাথে তাদের কাজ থাকতে পারে, তাদের ওইখানকার যারা নিয়োগ করে তাদের সাথে কাজ থাকতে পারে, কৃষি অফিসারদের সাথে কাজ থাকতে পারে। এখন একজন মানুষ যদি একজন কৃষি শ্রমিককে 3 দিন বা 1 মাস কাজ করিয়ে ঠিকমতো মজুরি না দেয়, সে কি করবে? তার যেতে হবে তো কোথাও, তার নালিশের জায়গা থাকতে হবে একটা। অথবা একটি, মনে করেন একটা ইউনিয়নে 200 কৃষি শ্রমিকের যদি সম্মিলিত কোনো দাবি থাকে, আজকের দিনে কীটনাশক ব্যবহার কারণে কৃষকদের মধ্যে ক্যান্সার বেশি, এটি আপনার স্বাস্থ্য বিভাগেরই অনেক গবেষণায় আসতেছে। এখন এর বিরুদ্ধে তারা কিভাবে প্রতিবাদ করবে? তারা সম্মিলিত ব্যবস্থা থাকতে হবে। এই কীটনাশক কারা বিক্রি করে, এটা কি বৈধ না অবৈধ? আমরা শুনি অনেক সময় যে কীটনাশক বাইরে বিক্রি করা যায় না, সেটি বাংলাদেশে বিক্রি হয়। তো এটা একটা উদাহরণ দিলাম। মজুরির ব্যাপার আছে। সবচেয়ে বড় কৃষি শ্রমিকদের যেটা, সেটা হচ্ছে যে কিছু মৌসুমে তাদের অনেক চাহিদা, কিছু মৌসুমে তাদের কাজই নেই। তাহলে সে কাজটা কি করবে? অর্থাৎ প্রত্যেকটা শ্রমজীবী গোষ্ঠীর যিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, এটা মনে রাখতে হবে, যিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, তার কিছু না কিছু বিষয়ে ব্যক্তিগত এবং সম্মিলিত ভাবে কথা বলার জায়গা থাকতে হবে। ব্যবসায়ীদেরও থাকতে হবে, কারণ সে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত। আর যখনই অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, তখনই তার সাথে অনেকগুলো বিষয় যুক্ত। কিন্তু শ্রমিকদের জন্য এটা আরো জরুরি। এই জন্য শ্রমিকের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, হয় সে আদালতে যাবে না সে দর কষাকষি করবে। আমরা বলেছি যে সবসময় এই জায়গাটা তৈরি হলে আলোচনার মাধ্যমে, আস্থার মাধ্যমে, পারস্পরিক মর্যাদার মাধ্যমে, এই যেটা আপনি আজকে আপনার প্রতিবাদ্য, যেটা যে কোনো একটা সহনীয় অবস্থায় যাওয়া যায়। যারা প্রাতিষ্ঠানিক খাতের যারা শ্রমিক আছে, তাদের ন্যূনতম মজুরি এবং এই মজুরি দিয়ে জীবনযাপনের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা যায় কিনা, বা কর্মক্ষেত্রে নানারকম ঝুঁকিপূর্ণ পরিবেশ আছে, এটা কিভাবে নিশ্চিত? মানে এটা তো এমন একটা জিনিস যেটা বলার অপেক্ষা রাখে না, যে আপনার 12,000, 16,000, মনে হয় সর্বোচ্চ যে শিল্প সেখানে সম্ভবত 16,000 ছিল, 18,000 করেছে, তাও এখনো বাস্তবায়ন হয়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে এই 12,500 বা 16,000 এটা দিয়ে মর্যাদা করতে দূরের কথা, কোনো মতেই বেঁচে থাকা যায় না। যার জন্য শ্রমিক কি করে? ওভারটাইম করে, তাই না? মজুরিটা এমনভাবে নির্ধারণ করা হয় যাতে শ্রমিক ওভারটাইম করতে আগ্রহী হয়,
বা বাধ্য হয়। সুতরাং এইটাই তো মে দিবসের চেতনার আরেকটা লঙ্ঘন, কারণ মে দিবসটা প্রতীকী অর্থে শুরু হয়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে। এখন আপনি যদি মজুরি কাঠামোটা এমন হয় যে শ্রমিকের চাবে ওভারটাইম করি, কারণ তার চলার কোনো পথ নেই, তাহলে আপনি মে দিবসের চেতনার কি হলো? শোষণ তো অনেক বড় ব্যাপার, অনেক পরের ব্যাপার। অর্থাৎ এইখানে কত কিছু কিছু জিনিস, এবং এই যে 8 ঘন্টা কাজের, এই যে 10 ঘন্টা বা 12 ঘন্টা এই যে ওভারটাইম সহ, এটি কিন্তু আমাদের কর্মসংস্থানকে ক্ষতিগ্রস্ত করতেছে। কারণ এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু 2 শিফট হতে পারত। 2 শিফট হলে এই আমাদের কর্মসংস্থান হতো, আবার কাজের মাধ্যমে একটা দক্ষ জনশক্তিও গড়ে উঠত। আবার এই যে লোকগুলো 12 ঘন্টা কাজ করতেছে তার উৎপাদনশীলতা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দীর্ঘ কর্মঘণ্টা কিন্তু একটা ছোট্ট জিনিস না, যে এইটার উপরে ভিত্তি করে যে আন্দোলন হলো, এবং সেই আন্দোলনটা যে সারা পৃথিবীতে আজকে 139 বছর যাবৎ এই আন্দোলনকে মানুষ ধারণ করতেছে, এর পিছনে তো নিশ্চয়ই একটা বড় ধরনের অন্তর্নিহিত অনুপ্রেরণা ছিল। সে অনুপ্রেরণা হচ্ছে 8 ঘন্টা কাজ আমি যদি করি তাহলে আমার 8 ঘন্টা বিশ্রাম হবে, 8 ঘন্টা আমি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবো, যেটা সমাজকে আমার উদ্ভাবনী, আমার ক্রিয়াকর্ম, আমার সম্পৃক্ততা, এটি একটি আলাদা সমাজ সংস্কৃতি গড়ে তুলবে, সমাজ কাঠামো গড়ে তুলবে। এই জন্যই কিন্তু 8 ঘন্টা কাজটা আজকে এই মে দিবসের এই জিনিসটাকে, মে দিবসকে বয়ে নিয়ে বেড়াচ্ছে আপনার দীর্ঘদিন যাবৎ দেশে দেশে, এক জায়গায় সীমাবদ্ধ নাই। অনেক বড় বড় দাবি নিয়ে তো আন্দোলন হয়েছে, হয়নি? সব দাবি কি 140 বছর যাবৎ চলেনি তো। সব দাবি কি সারা পৃথিবীর লোকজন গ্রহণ করে না? এই একটা বড় একটা স্পিরিট হচ্ছে এটা। সুমাইয়া, আমরা দেখতে পাচ্ছি যে গত 1.5 দশকে বিশেষ করে পোশাক খাতে আমরা দেখছি যে প্রতি বছর গড়ে 15% প্রবৃদ্ধি অর্জন করছে, যা আন্তর্জাতিক মানদণ্ডে এক অভূতপূর্ব ঘটনা। এবং এই সেক্টরে বা এই খাতে নারী শ্রমিকরাই বেশি জড়িত। এই সেক্টরে অনেক সীমাবদ্ধতার কথা শুনি, নানা রকম দুর্ঘটনার কথা তো আছেই। তো এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য নারী শ্রমিকদের মর্যাদা, এবং বাংলাদেশের পোশাক খাতের সুনাম তো বিশ্বব্যাপী রয়েছে, এবং যেই খাতটাকে টিকিয়ে রেখেছে নারী শ্রমিকরা, এবং অনেকের অভিযোগেই আমরা শুনতে পেয়েছি আজকে যে 35 বছর নারীরা হলেই তাদেরকে ছাঁটাই করা হয়, ঠিকমতো বেতন দেওয়া হয় না, রাস্তায় নামতে হয়। এদের উন্নয়নে কি করা যায়? একটা জিনিস আপনি দেখেন যে গার্মেন্টসের কিন্তু নারী শ্রমিকের যে ডেটা সেখানে বলছে যে নারী শ্রমিকের সংখ্যা কমে গেছে, মানে গার্মেন্টস ক্ষেত্রে। ইভেন আপনি বিদেশে অভিবাসী শ্রমিক যারা, তাদের সংখ্যাও কমে গেছে। তো আমরা নারী সংস্কার কমিশনে যখন কাজ করেছি, তাতে আমরা গ্রাম পর্যায়ে যখন কথা বলতে গেছি, সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলেছে যে এই নারীরা কেন ঘর বিক্রি চলে গেল, আর কেন হচ্ছে কি তারা কর্মে ফিরছে না, না শহরে না গ্রামে। তার পিছনের মানে একটা হচ্ছে যে ওই যে নারীদেরকে বেতন দেওয়া হচ্ছে না, বয়স হলে ছাঁটাই হয়ে যাচ্ছে, এবং তার যে সাপোর্ট করা দরকার, যেটা কিন্তু আপনি যে লিভিং ওয়েজ যদি আমরা বলি, সে 12,000 টাকা যদি পায়, 12,000 টাকা দিয়ে আর শহরে থাকার জন্য এখন তো দেখতেছি ইনফ্লেশন হতে হতে অর্থনৈতিক পর্যায়ে কোথায় চলে এসে দাঁড়াইছে। সেখানে বাড়ি ভাড়া দিয়ে সন্তানের ভরণ পোষণ লেখাপড়া করে তার জীবন মান করা সম্ভব হয় না, সো সে ব্যাক করতেছে। এরপরে হচ্ছে গিয়ে যে আমাদের নারীদেরকে কর্মসংস্থানে রাখার জন্য ডেকে একটা খুব জরুরি দরকার, সেটার সাপোর্ট আমরা করতে পারছি না। আবার পাশাপাশি হচ্ছে গিয়ে নারী ইউনিয়ন যেগুলো তৈরি হবে, এবং ইউনিয়ন করে যে দর কষাকষি করে তার বৈষম্যের যে জায়গাগুলোকে বা তার শোষণের জায়গাগুলো যে সে প্রতিকার করবে, সব জায়গাতে সেটা করতে দেয় না। এবং বিশেষ করে মানে করোনার পরবর্তীকালে সুলতান ভাই এটা আরও ভালো বলতে পারবে, সেটা হলো যে অনেক বড় বড় ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে ছোট ছোট ফ্যাক্টরিতে চলে গেছে, এবং ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে ইউনিয়ন করা বা এই যে একত্রিত হওয়ার যে জায়গাগুলো, সেগুলো সব জায়গাতে পারছে না। এবং শ্রম অধিদপ্তর থেকে যে পর্যবেক্ষণ বা পরিবীক্ষণ এবং কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, বড় অনেকগুলো কোম্পানি তাদের অনেক কিছু এখন বিভিন্ন আন্দোলনের ফলে, যেটা বললেন যে এই 139 বছর ধরে আন্দোলন চলছে, তো তার প্রেক্ষিতে কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে, কিন্তু সেইগুলাতে ছোট কোম্পানি হয়ে গেছে এই কোভিড পরবর্তীকালে। আর সেই সাথে যে জীবনমানের যে অর্থনৈতিক যে চাপটা বেড়েছে, অনেক বেশি বেড়েছে। আর সেই সঙ্গে নারী শ্রমিকের জন্য যে সাপোর্টটা দরকার, তার ডে কেয়ারটা দরকার, তার স্বাস্থ্য দরকার, তার চিকিৎসা সেবা দরকার, তার বাসস্থানের জন্য সাপোর্ট দরকার, এই জায়গাগুলো দিনকে দিন শ্রিঙ্ক হয়ে গেছে। এইসব কারণে নারীদের কর্ম জায়গাতে কমে গেছে। আরেকটা বড় জায়গা
যেটা আমরা ফিল্ডে কাজ করতে যেয়ে দেখেছি, এই গার্মেন্টস শ্রমিকরা অনেকে বিদেশেও গিয়েছে, প্রচুর শ্রমিক বিদেশে গিয়েছে, কিন্তু সব জায়গাতে কিন্তু আপনার আউটসোর্সিং কোম্পানি হয়ে গেছে। এবং আউটসোর্সিং কোম্পানি হওয়ার ফলে তার যে পরিমাণ মজুরি, তার যে পরিমাণ পাওয়া দরকার, সেটা কিন্তু ওই আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে লেনদেন হয়ে যাচ্ছে। সে কিন্তু শ্রমিক মানে বৈষম্যের শিকার হচ্ছে, এবং আলটিমেট বেনিফিটেড ওই কোম্পানি হয়ে আসে টাকাটা সে এখানে পাচ্ছে না। আর পিস বেসিসে গেছে, আগে যেমন মাসিক বেতন ছিল, এখন কিন্তু মানে প্রত্যেকটা যে কটা পিস কাপড় করে দিতে পারবে সে সেটুকু করতে পারে, এর বেশি তার বেতন বা তার অসুস্থ হলে পরে সে চিকিৎসা, তার ব্যয়ভার এগুলো হয় না। আরেকটা বড় যে তার সাইকোলজিক্যাল সাপোর্ট, মানসিক স্বাস্থ্যের কথা একেবারেই চিন্তা করা হয় না। একটা শ্রমিক যখন 10 ঘন্টা 12 ঘন্টা ওভারটাইম করলে 15 ঘন্টা 18 ঘন্টা পরিশ্রম করে, তারপরে কিন্তু তার কোনো মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না। আমরা জর্ডানে যে সমস্ত শ্রমিকরা যায় তাদের সাথে আমরা ক্লোজলি কাজ করেছি, আর ছোট ছোট গার্মেন্টস নিয়ে যেগুলো বাসা বাড়িতে কাজ করে সেই জায়গাগুলোতে আমরা করতে চাই, এই জায়গাগুলো দেখেছি। জি, সুলতান ভাই, আরেকটি বিষয়ে আসি যে আজকে বিএনপির মহাসচিব একটি কথা বলেছেন যে শ্রমিকদের জন্য কোনো সরকারই আসলে কাজ করেনি। আবার জামায়াতের আমির যেটি বলছেন যে শ্রমিকদের গায়ের ঘাম আতরের সুবাস ছড়ায়, বা তাদের কাছে এটা মনে হয় যে এই শ্রমিকদের জন্য কোনো সরকার কাজ করেনি। মানে শ্রমিকদের নিয়ে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিটা কি আসলে? এটা পরিবর্তিত হয়েছে বিভিন্ন সময়। রাজনৈতিক দলগুলোর যে আপনার সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়া, সেটার পরিবর্তনের সাথে সাথে এগুলো পরিবর্তিত হয়েছে। প্রথম কথা হচ্ছে, প্রথমেই ধরে আপনার মনে রাখা দরকার যে দুটো তিনটে ক্ষেত্রে আমরা কমিশন এবং ব্যক্তিগতভাবে আমি বলতে আমি একা না, আমরা যারা আছি তারা কিন্তু মনে করি যে এই যে একটা অধিকার ভিত্তিক সমাজ হওয়া দরকার, সহানুভূতি ভিত্তিক সমাজ না। ঠিক আছে? আপনার আমি যখন ফুল কিনতেছি আমার এক প্রিয়জনকে দেওয়ার জন্য, তখন ওই গাড়ির জানলা দিয়ে আমি হয়তো মেয়েটার কাছ থেকে ফুল কিনতেছি, 2 টাকা বেশি দিচ্ছে ওকে, সহানুভূতি দেখিয়ে। কিন্তু এটা কোনো সুস্থ সমাজ না। যে সমাজের রুচি হয়েছে প্রিয়জনকে ফুল দেওয়ার, সেই সমাজ ফুল দেখতেছে একটা শিশু ফুল বিক্রি করতেছে, তার প্রতি হয়তো সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু আমি মনে করি এটার ক্ষুব্ধ হওয়া দরকার তার, যে এই শিশুর ফুল বিক্রি বন্ধ হয়ে তাকে স্কুলে যেতে হবে, যেন আমারও দায়িত্ব আছে কিছু করার। তো এটা খুব ভালো যে বাংলাদেশে বড় দুটো রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এই দিবসকে কেন্দ্র করে, আজকে তো মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, দুটো বড় রাজনৈতিক দল বলেছেন, অন্যান্য রাজনৈতিক দল বলেছেন, দিবস কেন্দ্রিক হলেও আমি এটা খুব ইতিবাচক মনে করি যে অ্যাটলিস্ট একটা দিবসে তো সবাই মনে করতেছে, স্বীকার করতেছে। যেমন ফখরুল ইসলাম আলমগীর সাহেব যারা বলেছেন সেটা খুবই তাৎপর্যময়, হ্যাঁ, যে কোনো সরকার করেনি যে এটি সত্য কথা। এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো অ্যাটলিস্ট যখন কথা বলেন তখন তিনি বিশ্বাস থেকেই কথা বলেন, মার্জিতভাবেই কথা বলেন। তো এটা কিন্তু আমি বলবো যে এটা কারণ হচ্ছে রাজনৈতিক দলের সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়ার মধ্যেই পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন যাবৎ নির্বাচনের নামে বাংলাদেশে যে আপনার একটা ব্যবসায়িক সংস্কৃতি তৈরি হয়েছে, ব্যবসায়ীদের দ্বারা দল নিয়ন্ত্রণ করা, মনোনয়নের নামে বাণিজ্য, এবং নির্বাচন ও টাকার নামে নির্বাচন। হ্যাঁ, যে আপনি টাকা ছাড়া নির্বাচিত হতে পারবেন না, এটি তো সবারই জানা কথা। এখন এটা দুর্নীতির ব্যাপার নয়, তো টাকা খরচ করতেই হবে। এতে করে হচ্ছে কি, সমস্ত সিদ্ধান্তগুলো রাজনৈতিক দলের সিদ্ধান্ত হয়ে গেছে ব্যবসা কেন্দ্রিক। ওই কারণেই ওই সরকার তারা শ্রমিকদের ব্যাপারটা ভাবতে পারে না। কারণ যখনই মজুরি নির্ধারণের ব্যাপার আসে, আমরা দেখেছি গার্মেন্টস শিল্পে, তখনই দেখা যাচ্ছে যেটা শেষ পর্যন্ত গিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত। মজুরি বোর্ডে কথাবার্তা অনেক কিছুই হয়, কিন্তু শেষ পর্যন্ত হয় রাজনৈতিক সিদ্ধান্ত। অতএব এখানে রাজনীতিকে শ্রমিকদের প্রতিনিধিত্ব করার একটা সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে করে আপনার শ্রমিক আন্দোলন কোনো বা শ্রমিকদের যে আপনার দাবি বা শ্রমিকদের যে অধিকার, এটা রাজনীতির বাইরের কিছু না, এর সাথে রাজনীতি সম্পৃক্ত। কিন্তু এটা করতে হবে শ্রমিক আন্দোলনকে নিজস্ব শক্তি অর্জনের মাধ্যমে। শ্রমিক আন্দোলন যদি সবসময় দল নির্ভর হয়ে যায়, তখন কিন্তু ওই দলগুলো আর এই শ্রমিকদের ব্যাপারে খুব বেশি মাথা ঘামাবে না। তবে একদিকে যেমন রাজনৈতিক দলের সিদ্ধান্ত প্রণয়নে সাধারণ মানুষের থেকে উঠে আসা নেতৃবৃন্দ, শ্রমিক আন্দোলন থেকে উঠে আসা নেতৃবৃন্দের, নারী আন্দোলন থেকে উঠে আসা নেতৃবৃন্দের ভূমিকা থাকতে হবে। আবার পার্লামেন্ট সহ সব জায়গায় একটা প্রতিনিধিত্বের নিশ্চয়তা থাকতে হবে।
জি। আপনি যদি দেখেন, জাস্ট আমি এই যে আমাদের যে 50 জন নারী সদস্য, সংসদ সদস্য, আপনি গত 20 বছর বা 25 বছরের একটু হিসাব নেন যে এই 50 জন সংসদ সদস্যরা তারা কি আসলে নারীদের প্রতিনিধিত্ব করছে না যার যার দলকে প্রতিনিধিত্ব করছে? তাদের কি কোনো বিল আছে পার্লামেন্টে নারীদের ব্যাপারে আপনার করা? তাহলে কথা তো ছিল নারীদের ক্ষমতায়নের জন্য ওইটা, তাই না ব্যাপারটা? তাহলে তারা নারীদের প্রতিনিধিত্ব করবে, নারীদের ব্যাপারে বিল আনবে, তাহলে তো নারী শ্রমিকদের আজকে এই অবস্থা হয় না। আজকে যতগুলো গার্মেন্টসকে কেন্দ্র করে, আপনি যেটা বললেন, আপা যেটা বললো, গার্মেন্টসকে কেন্দ্র করে যতগুলো শিল্পাঞ্চল গড়ে উঠেছে, সেখানে একজন নারী নাগরিক হিসাবে, শ্রমিক বাদ দেন, ওই অঞ্চলে বসবাসরত লক্ষ লক্ষ নারীর যে একদম ন্যূনতম যে সুবিধাগুলো দরকার, আপনার একটা কমিউনিটি হাসপাতাল, একটা ডে কেয়ার সেন্টার, স্কুল, তার একটু বসার জায়গা, চলার জায়গা, এটা কি আছে? নাই তো। তাহলে এই বিলগুলো কেন আসেনি পার্লামেন্টে? নারীদেরই হয়। অর্থাৎ সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়ায় এখন পেশাজীবী, শ্রমজীবীদের, নারীদের, অধিকার কর্মীদের অংশগ্রহণের কাঠামোটা আমাদের এখন চিন্তা করার সময় এসেছে। সুমাইয়া আপা, যেটি সুলতান ভাই বললেন যে রাজনীতিতে শ্রমিকদের প্রতিনিধিত্ব করার সুযোগটা দিতে হবে, আপনার কাছে কি মনে হয় যে, এবং যেটি শেষ পর্যায়ে হলো যে শ্রমিকদের মজুরি নির্ধারণ সরকারি দল, সরকার একটা সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত আসে রাজনৈতিক সিদ্ধান্ত থেকেই? এই জায়গাটাতে একদম পরিষ্কার, সেটা হচ্ছে যে আমরা এতকাল ধরে যে ট্রেড ইউনিয়নগুলো বা যেভাবে করে কাজ করছে, তার মধ্যে মেজরিটি দেখতে পাচ্ছিলাম যে দলের, মানে আওয়ামী লীগ হলে সেটা আওয়ামী লীগের, বিএনপির হলে বিএনপির, মানে দলের গ্রুপরা এটাকে চালায় এবং ওই দলের লোকজনগুলোই ব্যবসা করে। তো শ্রমিকের প্রতিনিধিত্ব সেখানে থাকে না। এবং আমরা নারী সংস্কার কমিশন থেকে যখন কিনা চিটংয়ে শ্রমিকদের সাথে আমরা বসেছি, তারা বলেছে যে আমাদের তো প্রতিনিধিত্ব পার্লামেন্ট পর্যন্ত থাকে না, ওখানে থাকে মালিক পক্ষ, মানে নিয়োগকর্তা যারা বড় বড় ফ্যাক্টরি মালিক তারা থাকে, আর হচ্ছে গিয়ে ট্রেড ইউনিয়ন, দলের ট্রেড ইউনিয়ন, তাই তো সুলতান ভাই? এবং সেটা যখন যে দল ক্ষমতা থাকে তাদের রিপ্রেজেন্টেশন থেকে তারা কথা বলে তাদের হয়ে। তো এই জায়গাতে মানে শ্রমিকের একটা নিউট্রাল জায়গা থাকতে হবে, মানে শ্রমিকের কথা শ্রমিক নিজেই বলবে, হ্যাঁ, এবং তার রিপ্রেজেন্টেশনটা একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে ন্যাশনাল পর্যায় পর্যন্ত থাকতে হবে। এবং নারীর প্রতি যে শোষণ, এই শ্রমিকের যে শোষণ, এবং সেই শোষণ হচ্ছে গিয়ে সমকাজে সমমজুরি নাই, তার কর্মঘণ্টা নিয়ে শোষণ চলে, তার প্রতি যে অমানবিক আচরণগুলো করা হয় সেটা দেশে এবং বিদেশে। তো সেইগুলোকে বন্ধ করতে হলে পরে নেতৃত্ব বিকাশের জায়গাটা হতে হবে, এবং প্রান্তজনের কাছে, গ্রাসরুট লেভেলে যে নারীরা আছে, যে শ্রমিক নারীরা আছে, তাদেরকে সংগঠিত করে একসাথে তাদের আওয়াজ তুলতে হবে। এবং এখানে কিন্তু পলিটিক্যাল পার্টিরা তারা সাপোর্টে থাকতে পারে, কিন্তু তারাই মূল ভূমিকা পালন করবে। তাহলে কিন্তু আমাদের শ্রমিকরা সেই আগের মতো করে যেটা বলেছে যে আজকে, যে এদের কথা কখনো বলা হয় না, কারণ এই জন্য বলা হয় না কারণ পলিটিক্যাল তার এজেন্ডা নিয়ে গেছে, তার এজেন্ডার সঙ্গে শ্রমিকের এজেন্ডা মিলেনি। এবং আমরা যখন ফিল্ডে কাজ করতে গিয়েছি তখন কিন্তু কৃষি শ্রমিক বলেছে, মৎস্যজীবী শ্রমিক বলেছে, যৌনকর্মী যে আছে সেও বলেছে যে আমাদের অধিকারের কথাটা আপনারা বলবেন, এবং আমরা ওই জায়গাটাতে যে কথা বলতে চাই। এবং পার্লামেন্টে যখন কিনা এই সংরক্ষিত আসনে নারীরা বসে, তারা তো কারোর ওই ধনী ব্যক্তিদের রিপ্রেজেন্ট করার জন্য আসছে, ওই যে সিট তো বিক্রি হয়েছে। যদি সেখানে প্রতিনিধিত্ব থাকতো শ্রমিকের, তাহলে এই জিনিসটা হতো না, এবং আমাদের দেশটা অনেক, দেশ বা রাষ্ট্র, মানে পুরো সমাজটা অনেক বেশি সমতার জায়গায় যেতে পারতো। সুলতান ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। শেষ একটি ছোট প্রশ্ন করি আপনাকে, যেহেতু আপনি কমিশনের প্রধান ছিলেন। শ্রমিকদের অধিকারের বা শ্রমিকদের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকাটা কি, আর গণমাধ্যমে যারা কাজ করে তারা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে? প্রথমটা, দ্বিতীয়টা দিয়ে বলি, গণমাধ্যমে যারা কাজ করে তারা শ্রমিকদের ক্যাটাগরিতে পড়ে। শুধু গণমাধ্যম না, আসলে আমাদের হচ্ছে যে যিনি শ্রম দিয়ে জীবিকা অর্জন করেন সবাই শ্রমিক। একদম, এটা আপনি গণমাধ্যমেই হোক আর সে দিনমজুরি হোক, তাকে শ্রমিক বলতে হবে, তার সুরক্ষা নিশ্চিত করতে হবে। আপনি দেখবেন যে কিছু কিছু জায়গায় ব্যাংক, বিমা, এমনকি গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় কিছু পদ এমনভাবে তৈরি করা হয় তারা আসলে শ্রমিকদের চাইতেও অরক্ষিত, কিন্তু তাদেরকে বলা হয় তোমরা মালিকের লোক বা তোমরা নিয়োগকারীর লোক। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। যিনি জীবিকা অর্জন করে তিনি শ্রমিক। আমি যেটা বলেছি একবার, যে অর্থনীতির সাথে আপনি যখন যুক্ত থাকবেন তখন আপনার বিভিন্ন পক্ষ বিপক্ষ থাকবে, আর জীবিকা অর্জন থাকবেই। অর্থাৎ সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা শ্রমিক, এবং শ্রমিক হিসাবে তারা শ্রম আইনের অংশ,
তাদেরকে সব ধরনের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু শ্রম আইন মানে শ্রমিক যে কর্তৃপক্ষ আছে দেখা। এইখানেই হচ্ছে সমস্যা যে আমাদের যারা পরিদর্শন বিভাগ আছে তারা মনে করে যে আমি টিভি সেন্টারে গিয়ে আর কি ইন্সপেকশন করব, বা আমি পত্রিকায় কি ইন্সপেকশন করব। ঠিক আছে, একসময় আমাদের একজন আমার মনে আছে যখন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রথম হয় তখন আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে 2-1 পত্রিকা জানা শুরু করেছিল যে আপনারা প্রফিট শেয়ারিং দেন কিনা, কেউ দেয় না। ঠিক আছে, আর সুতরাং এটা একটি বড় চ্যালেঞ্জ। আমরা গণমাধ্যম কর্মীদের সাথে বসেছি এবং আপনারা দেখেছেন যে আমরা আমাদের কমিশনের একটা বড় অংশ গণমাধ্যম কর্মীদের আমরা বলেছি। আমি খুব মানে সততার সাথে বলি, এই জায়গাটা আমাদের জানাও ছিল না, যদিও আমি দীর্ঘদিন শ্রমিকদের নিয়ে কাজ করি। গণমাধ্যম কর্মীরা যে এতখানি আপনার অবহেলিত এবং অরক্ষিত, হ্যাঁ, তাদেরকে যে টেলিফোন করে বলা যায় যে কালকে আসার দরকার নাই তোমার, এটা আমাদের জানা ছিল না। যার জন্য আমরা এটা খুব গুরুত্ব সহকারে নিয়েছি এবং গুরুত্ব সহকারে নেব। কারণ যারা এই সমাজকে জবাবদিহিতার মধ্যে রাখবে তাদের তো জবাবদিহি হতে হবে। এটা গণমাধ্যমের সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা না, কারোর সাথেই কোনো প্রতিদ্বন্দ্বিতা না। আমরা ইদানিং আমরা অনেক শুনতেছি অনেক কমিশনের ব্যাপারে অনেকের প্রতিক্রিয়া। কমিশন সুপারিশ দিয়েছে, এর ভিন্ন মত থাকতে পারে যে কোনো কমিশনের ব্যাপারে, সেটা সংশোধন আপনার পরামর্শও থাকতে পারে। এবং কমিশনের সুপারিশ কোনোটাই পাথরে লেখা হয় না, সবগুলোই কম্পিউটার কম্পোজ করে কাগজে ছাপা হয়েছে। অতএব যদি আমরা মনেই করি যাদের জন্য এই সুপারিশ তারা সবাই মিলে না এর চাইতে নতুন কিছু হতে পারে, ভালো কিছু হতে, সেটা আলোচনা হতে পারে, অবশ্যই আলোচনা হতে পারে। আর গণমাধ্যমের ভূমিকা যেটা বলবো, গণমাধ্যম যদি না থাকতো তাহলে এই যে মে দিবস কেন্দ্রিক যে আজকে আমরা সবাই শুনতেছি শ্রমিকদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, গুরুত্ব দেখাচ্ছে, এটাও হতো না। যে আমরা যেটুকু, কারণ দিন দিন তো ট্রেড ইউনিয়ন দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ, করা হয়েছে তাদেরকে দুর্বল। দিন দিন কাঠামোটা এমন ভাবে সাজানো হয়েছে যে শ্রমিকদের দেখার ওইভাবে কেউ নেই। আমাদের ভরসাই হচ্ছে গণমাধ্যম। জি সুমাইয়া আপা, আমি চাচ্ছিলাম যে আপনাকে আরেকটু সময় দেব, কিন্তু আমাদের সময় একেবারে শেষ আজকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকে সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।